কথা বন্ধু অডিও বুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে পাঠ করব তাসলিমা নাসরিনের লেখা উপন্যাস শোধ এর পঞ্চম পর্ব। গল্প পাঠে আমি অনন্যা, আপনাদের বন্ধু। রাতে যেমন খায়নি হারুন, সকালেও না। না খেয়ে অফিসে যাবার জন্য তৈরি হয়। আমি আগের মতোই তার জন্য নাস্তা তৈরি করে রূপোর টিফিন বাক্স গুছিয়ে দিই। সকালে তখনও আমাদের কোনো কথা হয়নি। আমি প্রথম বলি, তুমি আমার সঙ্গে কোনো কথা বলছো না কেন? বলছো না? আমার খুব কষ্ট হচ্ছে। কিন্তু হারুন কোনো কথা না বলে গলায় টাই বাঁধে, যেন নিঃশব্দে টাই বাঁধার মতো জরুরি কাজ আর হয় না। ভীষণ কষ্ট হতে থাকে আমার কষ্টের কিছুই কি টের পায় না হারুন। শুরু থেকে আমার কোথায় কখন কি ত্রুটি হয়েছে খুঁজি না, কোনো ত্রুটি খুঁজে পাই না। কি এমন ঘটেছে যে আমার পেটে বাচ্চা জেনেও হারুনের মন ভালো হচ্ছে না? কি এমন ঘটতে পারে তার জীবনে? হাবিব, হাসান বা দোলনের হঠাৎ কোনো দুর্ঘটনাও ঘটেনি। তার অফিসেও বড় কিছু ঘটে বলে মনে হয় না। হলে আমার কাছে লুকোলেও অন্তত সে শাশুড়ি বা শ্বশুরকে জানাতো। হারুন অফিসে চলে গেলে শাশুড়ি ঘরে ঢোকেন। আমি স্নানঘর থেকে সবে চোখের জল মুছে ঘরে এসেছি। তার প্রথম প্রশ্ন, হারুন সকালে নাস্তা না খেয়ে অফিসে গেল কেন? আমি তো জানি না, সাধলাম তো খেতে। সাধলে অথচ খাইনি? না, খাইনি। হয়েছেটা কি ওর? তা তো জানি না। কত জিজ্ঞেস করলাম, কিছু তো বলে না। কাল রাতেও তো খায়নি। ঝগড়া করেছো নাকি ওর সঙ্গে? আমি মাথা নিচু করে থাকি, মৃদু কণ্ঠে বলি, না। আমার ছেলে খুব সহজ সরল, দেখো ওর যেন কোনো কষ্ট না হয়। শাশুড়ি ধপধপ হেঁটে ঘর থেকে বেরোন। আমি মাথা নিচু করে মাথায় ঘোমটা দাঁড়িয়ে থাকি। শাশুড়ির কাছে নতমস্তকে শোনা ছাড়া আমার আর করার কিছু থাকে না। কাল রাতে তো আমিও খাইনি। আমি কেন খাইনি সে নিয়ে শাশুড়ি কোনো প্রশ্ন করেননি। হারুন আমার সঙ্গে ঝগড়া করেছে কিনা, আমার মন খারাপ হয়েছে কিনা তা জানার কোনো আগ্রহ শাশুড়ির নেই। আমার খাওয়া না খাওয়া এ বাড়িতে বড় কোনো ঘটনা নয়। হারুন যদি না খায় সেটি ঘটনা, হারুন যদি মন খারাপ করে সেটি ঘটনা। আমার পেটে হারুনের বাচ্চা এলেও ঘটনা নয়। শাশুড়ি আমাকে সারাদিনই নানা রকম করে পরামর্শ বা আদেশ দিলেন, যেন আমার কোনো আচরণে হারুন অসন্তুষ্ট না হয়। আমি যেন সদা সর্বদা সজাগ থাকি স্বামীকে সুখী করার জন্য। স্বামীর পায়ের তলায় স্ত্রীর বেহেস্ত, এ কথা যেন আমি ভুলে না যাই। স্বামীর সেবা না করলে আল্লাহ তাআলা নারাজ হবেন, আমাকে দোজখে ছুড়বেন তিনি। সেখানে আমাকে পুজ আর পচা রক্ত খেতে হবে, আমাকে আগুনে পুড়তে হবে, সাপের কামড় খেতে হবে। সারাদিন অন্য দিনের মতোই আমি রান্নাঘরে রান্না করলাম। রানু সবজি কেটে দিল, রসুনি আর সখিনা ঘরদোর ধোয়া মোছা নিয়েছিল। দুপুরে বাড়ির সবাইকে, হাবিব, হাসান, আনিস আর শ্বশুরকে খাইয়ে যখন শাশুড়ির সঙ্গে খেতে বসেছি, শাশুড়ি আমার থালার দিকে তাকিয়ে বারবার বলতে লাগলেন, হারুনটা বোধহয় অফিসে না খেয়ে কাটাচ্ছে। হারুন না খেয়ে কাটাচ্ছে আর তার বউ বাড়িতে বেশ আয়েশ করে খাচ্ছে। ব্যাপারটি দৃষ্টিকটু। সে কথাটিই আমার স্মরণ হলো। আমাকে স্মরণ করানোর জন্যই আমি আজ করি তিনি বলেছেন। শাশুড়ির সঙ্গে আমাকেও দীর্ঘশ্বাস ফেলতে হলো হারুনের জন্য। আধ খাওয়া থালা আমাকে রেখে আসতে হলো রান্নাঘরে এবং বলতে হলো, এখন খেতে ইচ্ছে করছে না, রাতে আপনার ছেলে ফিরলে তখন একসঙ্গেই খাবো।
আমার এই আচরণে শাশুড়ি বেশ তুষ্ট হলেন। আমি আসলে শাশুড়ির চোখের সামনে খেতে পারছিলাম না। নিজের ওপর ঘৃণা হচ্ছিল আমার, যেন আমারই অপরাধ সব। আমার অপরাধের কারণে হারুন বাড়িতে খাচ্ছে না, আমার সঙ্গে কথা বলছে না। আমার পায়ের তলার মাটি নড়ে ওঠে, আমি তলিয়ে যেতে থাকি অতলে। সেই বমি, সেই মাথা ঘোরা নিয়ে আমি সংসারের কাজে মন দিই। শ্বশুরের জন্য চা করি, শাশুড়ির চুলে বিলি কেটে চামড়ায় নারিকেল তেল লাগিয়ে দিই, চুলে খোপা করে দিই। আর তিনি যা বলেন, বয়সকালে খুব ঘন কালো চুল ছিল তার, নিতম্ব ছাড়িয়ে সেই চুল হাঁটুর কাছে গড়াতো। পাড়ার লোকে দেখতে আসতো সে চুল, শুনি। এসব করে বেলা যেতে থাকে। বেলা যেতে যেতে হারুনের বাড়ি ফেরার সময় হয়। শাশুড়ি বলে দিয়েছেন, হারুনের মন ভালো রাখার জন্য সব রকম চেষ্টা আমাকে করে যেতে হবে। মেয়েদের জীবনের এই একটিই ভরসা, স্বামী। শাশুড়ি আমার ভালোর জন্যই পরামর্শ দিয়েছেন, সে আমি বুঝি। তিনি বলেছেন, হারুন যা খেতে ভালোবাসে তাই রাঁধবে, ও যেভাবে বলে সেভাবে চলবে, ওর মুখের উপর কথা বলবে না, ও রেগে যেতে পারে এমন কোনো কাজই করবে না। যে শাড়ি পরলে তোমাকে ভালো মানায় ও বলে, সেই শাড়ি পরবে। তুমি চুলে বেনি করলে যদি ওর ভালো লাগে তবে বেনি করবে, আর যদি খোপা করলে ওর ভালো লাগে তাহলে খোপা করবে। মাথায় বুদ্ধি থাকলে স্বামীর মন জুগিয়ে চলা তো খুব কষ্টকর কিছু না। তা ঠিক, আমি চিরুনি পরিষ্কার করতে করতে বলি। শাশুড়ি চুল বাঁধা শেষ করে তাকে চা বিস্কুট দিয়ে ঘরে এসে আমার জন্মদিনে দেয়া হারুনের কাঞ্চিপুরম শাড়িটি পরি। চুলে খোপা করে খোপায় সোনালি জড়ি গেঁথে দিই। চোখে কাজল পরি, ঠোঁটে লিপস্টিক, গালে রুজ। আমার সাজ দেখে রানু বলে, ভাবি কোথাও বেড়াতে যাচ্ছ নাকি? না। তাহলে সেজেছ কেন? এমনি, বলতে লজ্জা হয়, হারুনের মন ভালো করার জন্য সেজেছি। মন ভালো হলে হারুন আমার সঙ্গে কথা বলবে, বাড়িতে আবার আগের মতো খাবে, আমাকে জড়িয়ে ধরবে, জড়িয়ে ধরে আমাকে আদর করবে, আমাকে পাজাকোলা করে নাচবে। হাবিবও যখন জিজ্ঞেস করে কোথাও যাচ্ছে কি না, বলেছি লজ্জার মাথা খেয়ে যে হারুন এলে কোথাও বেরোবো, কোনো নাটক টাটক দেখতে। যদিও জানি হারুনের সঙ্গে নাটক দেখা বিষয়ে কোনো কথা হয়নি। আর কোথাও বেড়াবো উদ্দেশ্য করে সাজিনি, সেজেছি স্বামীকে মুগ্ধ করতে। এরকমও হতে পারে সাজগোজ করা বধূকে দেখে স্বামীর হয়তো ইচ্ছে হবে কোথাও বেড়াতে যেতে। এই হারুন তো সেই হারুনই যার সঙ্গে সুইসে খেয়ে, মহিলা সমিতি মঞ্চে নাটক দেখে হাতে হাত ধরে হাঁটতাম বেইলি রোডের রাস্তায়। আমাকে টেনে সে টাঙ্গাইল শাড়ি কুটিরে ঢুকাতে চাইতো, আমি টেনে তাকে সাগর পাবলিসার্সে। এই হারুন তো সেই হারুনই যে আমাকে বলতো, কোনো ব্যাগের মতো ঘরে বসে করো কি, বেরোও, বাইরে সুন্দর হাওয়া বইছে। এই হারুন তো সেই হারুনই যে আমাকে নিয়ে পূর্ণিমায় ভিজবে বলে এক রাতে মেঘনার পাড়ে গিয়েছিল। সামনে খোলা নদী, খোলা আকাশ, তন্ময় হয়ে সেই আশ্চর্য সুন্দর আলোয় বসে আমার গান শুনেছে। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। বুক ধুকপুক করে যখন বসে থাকি হারুনের অপেক্ষায়। মনে হয় এ যেন বিয়ের আগের কোনো সময়, হারুনের সঙ্গে দেখা হওয়ার আগে যেমন করত। সন্ধ্যের পর বাড়ি ফিরে আমাকে কাঞ্চিপুরম পরা দেখে হারুন কথা বলে, জিজ্ঞেস করে, কোথাও গিয়েছিলে? কোথাও না। কোথাও না, তবে এই সাজ কেন? এই সাজ কেন তা হারুনকে বলতে আমার লজ্জা হয়, যে তোমাকে খুশি করার জন্য পড়েছি। তোমার যেন ভালো লাগে দেখতে, মন যেন তোমার ভালো হয়। আমি যে কোনো অসুন্দরী মেয়ে নই, তুমি যে আমাকে বিয়ে করে ঠকনি।
আমি যে একটু সাজলে খুব সুন্দর লাগে দেখতে, তুমি যদি তা ভুলে গিয়ে থাকো তা বোঝাতে। বলি না, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকি। হাউন আমার উত্তরের অপেক্ষা করতে থাকে। আমার বুক ফাটে, তবু মুখ ফোটে না। উত্তর না পেয়ে হারুন যখন প্যান্ট শার্ট পাল্টে লুঙ্গি পরার আয়োজন করে, আমি বলি, চলো না কোথাও থেকে বেরিয়ে আসি আগের মতো। আমাদের তো এখন খুব সুখের সময়। সুখের সময়? হাউনের দু চোখে কেবল নয়, সারা শরীরে বিস্ময়, হাতে পায়ে বুকে পেটে। সুখের সময় কেন এ হারুন জানে না। আমি তার চোখে চেয়ে মিষ্টি হাসি। সে হাসিতে শরম, সে হাসিতে আনন্দ। আমার হাসির কোনো অনুবাদ করতে পারিনি হারুন। আমাকেই বলতে হয় যে বাচ্চা হবে বলে সুখের সময়। বাচ্চা? হারুন চকিতে বড় বড় চোখ করে ঘুরে দাঁড়ায়। তার চমকে ওঠা দেখে আমি চমকাই, কারণ এ তো আর আমার দাবি নয় যে বমি হচ্ছে, মাথা ঘোরাচ্ছে, মনে হচ্ছে বাচ্চা পেটে। এ রীতিমতো পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তারের বলা। এ তো আর মিছে কোনো কথা নয়, হাতে নাতে প্রমাণ পাওয়া। হাউনের ঠোঁট বেঁকে ওঠে। কেন ওঠে আমি বুঝে পাই না। কাপড় না পাল্টে সে ঘর ছাড়ে। তার পেছন পেছন গিয়ে দেখি শাশুড়ির বিছানায় সে লম্বা হয়ে শুয়ে পড়েছে। কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে? হাউন বলে, লাগছে। শাশুড়ি ব্যস্ত হয়ে ওঠেন। হারুনের শরীর খারাপ লাগছে। দোলনকে ডেকে কাছে বসতে বলেন। রানুকে বলেন লেবুর শরবত নিয়ে আসতে। আমাকে বলেন মাথায় হাত বুলিয়ে দিতে। সে বলে দিল কিছুর দরকার নেই, মাথায় হাত বুলানো সে চায় না। শরবত সে খাবে না, তার কাছে কারো বসতে হবে না। একা একা সে শুয়ে থাকবে। কিছুক্ষণ চোখ বুজে শুয়ে থাকলে তার ভালো লাগবে, কেউ যেন তাকে কোনো বিরক্ত না করে। আমি ধীরে, কাঞ্চিপুরম পরা, মুখে রং মাখা, বেরিয়ে যাই শাশুড়ির ঘর থেকে। আমার ঠাঁই ওই একটি জায়গায়, জানালায়, যেখানে দাঁড়িয়ে এক চিলতে আকাশের দিকে তাকিয়ে আমি মনে মনে মনের সব কথা বলতে পারি। কিন্তু আকাশও সম্ভবত বোঝে না হারুনের কি হয়েছে। সে কি কারো প্রেমে পড়েছে হঠাৎ? ওই লিপি নামের মেয়েটিকে কি হঠাৎ হারুনের আবার ভালো লাগতে শুরু করেছে? আমার বুকের ভিতর চিনচিন করে ব্যথা হতে থাকে। এত বদলে যায় কেন মানুষ? হারুন নিজেই বলেছে লিপিকে সে আর ভালোবাসে না। হতেও তো পারে পুরনো প্রেমের শিকড় আবার লক লক করে বেড়ে ওঠে, ডালপালা গুজিয়ে ওঠে। আর্য ছোটবেলায় এক মেয়েকে ভালোবাসত। বড় হয়ে সেই মেয়েটিকে সে ভুলেই গিয়েছিল। নতুন এক মেয়ের সঙ্গে তার প্রেম টেম হলো। তারপর হঠাৎ একদিন রাস্তায় ছোটবেলায় সেই মেয়েটিকে দেখে তার জীবন উলট পালট হয়ে গেল। নতুন মেয়েটির সঙ্গে দেখা করতে তার অনিয়ম হতে লাগলো। আর্য ব্যস্ত ছোটবেলায় প্রেমে পড়া সেই মেয়েটির খোঁজ করতে। ওর জন্য বুকের ভিতরে এখনই যে ভালোবাসা আছে তার, তা বলতে। এমন যে হয় না তা নয়, হয়। আমার কষ্ট হতে থাকে। জানালায় একা দাঁড়িয়ে নিজের কষ্টগুলো আমি নিজে অনুভব করতে থাকি। কষ্টগুলো স্পর্শ করা হারুনের হয়ে ওঠে না। হারুন হঠাৎ করে যেন বড় দূরে সরে গেছে। বড় একা লাগে আমার। আমি আমার স্বামীর ঘরে, কিন্তু যেন ঘরটিতে আমি জন্ম জন্ম ধরে একা। হঠাৎ হারুনের চিৎকারে আমি দ্রুত জানালা থেকে সরে যাই। দেখি শাশুড়ির বিছানায় তখনও সে শুয়ে। দোলন পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে চাইছিল। ধমকে সে দূরে সরিয়েছে দোলনকে। শাশুড়ি আমাকে দেখে বললেন, বৌমা, ওর কি অসুবিধা হচ্ছে তুমি দেখবে না? কোথায় গিয়ে বসে আছো? হারুন সাপ সাপ বলে দিল, কিচ্ছু হয়নি তার, এমনিতেই সে শুয়ে আছে, আমার কিছু দেখার দরকার নেই। আমি এ ঘর থেকে বেরিয়ে অন্য কোনো কাজ করলে
সে স্বস্তি পাবে। অন্য কি কাজ? রাতে রান্না সব সারা, ঘরদোর ধোয়া মোছা সারা, কোনো কাজ বাকি নেই। রসুনি আর সখিনাও হাসানের ঘরের বারান্দায় বসে গল্প করছে। চাটা কিছু খাবে? দেব? না। শাশুড়ি বলেন, জিজ্ঞাসা করো কেন, চা করে নিয়ে আসো। আমি চা করতে রান্নাঘরে যাই। শাশুড়ি, শ্বশুর, দোলন, আনিস আর হারুনের জন্য ট্রেতে করে চা নিয়ে যখন শাশুড়ির ঘরে ঢুকছি, হারুন বেরিয়ে যায় ঘর থেকে। চা সে খাবে না। কি বলেছো তুমি ওকে বৌমা? ট্রে হাতে নিয়ে দাঁড়িয়ে থাকি, দুহাত আমার ট্রেতে। মাথা থেকে ঘোমটা খসে পড়ে। কোনো হাতে অবসর নেই যে ঘোমটা তুলব মাথায়। বলি, কিছু তো বলিনি। কিছু নিশ্চয়ই বলেছ, তা না হলে ওর মন খারাপ কেন? অফিসে কিছু ঘটল কি না মিনমিন করি। শাশুড়ি মুখ মলিন করে বলেন, অফিসে কিছু হয়নি, তিনি জিজ্ঞেস করেছিলেন। তাহলে হয়েছে কি? তোমার সঙ্গে কথা বলছে না, নিশ্চয়ই তুমি কারণ। আমি কারণ হারুনের মন খারাপের। এ ব্যাপারে শাশুড়ি যেমন নিশ্চিত, দোলনও। ট্রেটি টেবিলে নামিয়ে মাথায় ঘোমটা তুলে দিয়ে শাশুড়িকে আর দোলনকে চা দিয়ে শ্বশুর বসেছিলেন বৈঠক ঘরে, তাকে দিয়ে আনিস ছিল বারান্দায় দিয়ে বাকি কাপটি হারুনের জন্য নেই। আমাদের শোবার ঘরের বিছানায় সে শুয়েছে। চা নিয়ে পাশে বসি। কোমল একটি হাত রাখি তার পিঠে। পিঠ বেঁকে ওঠে ধনুকের মতো। যেন স্পর্শটি আমার নয়, যেন অচেনা কেউ তাকে বিরক্ত করছে, ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছে। কিন্তু এই সন্ধ্যায় হারুন তো ঘুমানোর কথা নয়। সাধারণত এই সময় ফিরে সে বাড়ির সবার সঙ্গে গল্প করে, নয়তো টেলিভিশন দেখে। এই সময় চা সাধারণত হারুন খায় না। দিতে চাইলে একদিন বলেছিল, অফিসে প্রচুর চা খাওয়া হয়, এত চা খাওয়া ঠিক নয়। তারপর আমার কানের কাছে মুখ এনে বলেছিল, ঘরে চায়ের চেয়ে আমার চুমুই বেশি পছন্দ। না চা না চুমু, কিছুর জন্যই হারুন এখন আগ্রহী নয়। আমি তার মুখের সামনে মুখ নিয়ে বলি, কি ব্যাপার, চা খাবে না? না। তার না খাওয়া চায়ে আমি দুটো চুমুক দিয়ে বলি, চাটা কিন্তু খারাপ বানাইনি। চা যে আমি ভালোই বানাই, তা নিয়েও হারুনের কোনো উৎসাহ নেই। এবার চায়ের কাপটি টেবিলে রেখে আমি বলি, দেখো, আমার ভালো লাগছে না তোমার এমন ব্যবহার। কি ঘটেছে তা বলো। কেন এমন করছো আমার সঙ্গে তুমি? কার কথা তোমার মনে পড়ছে? কার জন্য আমাকে কষ্ট দিচ্ছ তুমি? এমন তো হওয়ার কথা ছিল না। আমরা তো সুখী হওয়ার জন্য বিয়ে করেছি। হঠাৎ সব কিছু এলোমেলো কেন হচ্ছে তোমার? আমাকে বলো, লুকিয়ে কতদিন রাখবে? হারুন কোনো উত্তর দেয় না, চোখ বুজে শুয়ে থাকে। এ ঘরে ভালো যে শাশুড়ি বা দোলনের নাক গলানো নেই। আমি আমার স্বামীর সঙ্গে যেমন ইচ্ছে কথা বলবো। কেউ আমাদের কথার মধ্যে বলে বসার নেই, বৌমা বা ভাবি, স্বামীর জন্য এই করো ওই করো। স্বামীর জন্য কি করতে হবে তা আমি করব। বিয়ের আগে আমরা বেশ সুখী ছিলাম পরস্পরকে নিয়ে। কোনো তৃতীয় মানুষ আমাদের বলে দেয়নি মন পেতে হলে কি কি করা দরকার। আমরা কারো সাহায্য ছাড়াই একে অপরকে হৃদয় বিনিময় করেছিলাম, খুব সহজে, স্বচ্ছন্দে, নির্বিঘ্নে। ঘরের দরজাটি ভেজিয়ে দিয়ে আমি মাথা থেকে ঘোমটা সরিয়ে ফেলি। মনে মনে বলি, তাকাও আমার দিকে, দেখো, এই সেই শাড়ি, যে শাড়িটি তুমি আমাকে ভালোবেসে দিয়েছিলে। দেখো, ঠিক তেমন করে খোপা বেঁধেছি, যেমন করে বাঁধলে তোমার মনে হয় আমাকে বউ বউ লাগছে। দেখো, ঠিক সেই রঙের টিপ পরেছি যেটি তোমার পছন্দ। দেখো, সেই লিপস্টিকটিই পরেছি যেটি পরলে তুমি বলো যে চুমু খাবার জন্য উতলা হয়ে ওঠো। দেখো, সেই আমি, তোমার ভালোবাসার আমি,
ধীরে ধীরে আমার চোখ ঠোঁট ছুঁয়ে ছুঁয়ে, গলা ছুঁয়ে, বুক ছুঁয়ে তুমি নিচে নেমে এসো। দেখো আমাদের সুন্দর একটি পুতুল পুতুল সোনামণি ওখানে ঘুমোচ্ছে। খুব আলতো করে স্পর্শ করো আমাকে, আলতো করে, তা না হলে সোনামণির ঘুম ভেঙে যাবে। দেখতেও কার মতো হচ্ছে, আমার নাকি হারুনের? ছেলে হলে হারুনের মতো ওর চোখ দুটি হবে, কপাল হবে, নাক হবে। বাহ, আমি স্বপ্নের সাগরে সাঁতার কাটি একা একা। বাড়ির কাউকে আমার অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি দেইনি। লজ্জায় চোখ মুখ নুয়ে আসে, চাই হারুনই বলুক সবাইকে। হারুন আমার দিকে তাকায় না। কাঁধে তার ঝাঁকুনি দিয়ে বলি, বলো তো কার মতো দেখতেও হবে? রা করে না হারুন। আমি কিন্তু এখনও কাউকে বলিনি, ওয়ারিতেও কাউকে জানাইনি। কি যে লজ্জা লাগে। হারুন ধীরে চোখ মেলে। তার চোখের ভাষা আমি পড়তে পারি না। ঠোঁটের কোণে লজ্জারাঙা হাসি আমার লেগেই আছে। এই বলো না কার মতো দেখতে হবে? ফিস ফিস করে বলি। ঠোঁট ফুলিয়ে বলি, আমি জানি তুমি ছেলে চাও। মেয়ে হলে কিন্তু মন্দ হয় না। মেয়ে হলে নাম রাখবো ভালোবাসা। তুমি রাজি? হারুনের চোখে সেই না বোঝা ভাষা। দেখো তুমি কিন্তু একটু আনন্দ করছো না। আমি কি একা একা আনন্দ করতে পারি? এখনও কেউ জানে না। তুমি কি কোনো বড় অনুষ্ঠান করে জানাতে চাও নাকি? ধুম করে বলে ফেলো না, অন্তত তোমার মাকে বলো। হারুনের মুখের কাছে মুখ নিয়ে আসি আমি, একটু চুমুর আশায়। ঘরে তো হারুনের চা নয়, চুমুই পছন্দ। হারুনের ঠোঁট আমার ঠোঁটের দিকে এগোয় না। চোখ তার স্থির হয়ে থাকে, যেন চোখ নয়, দুটো পাথর। হারুন এবার মুখ খোলে, বলে, কার মতো দেখতে হবে বলে তোমার মনে হয়? তোমার মতো। আমি তার কপালে এসে পড়া চুল সরিয়ে দিয়ে হেসে বলি, ঠিক এরকম চোখ, কপাল, নাক, ঠোঁট। আমার একটি আঙুল তার কপাল ছুঁয়ে, নাক ছুঁয়ে ঠোঁটে নামে। আমার সে আঙুলকে সরিয়ে দিয়ে হারুন বলে, কাল ডাক্তারের কাছে নিয়ে যাব তোমাকে। ডাক্তারের কাছে? কেন? গিয়েই দেখবে। কেন? কোন ডাক্তার? সেই সোফিয়া? ডাক্তার তো বললো 3 মাস পরে যেতে। কালই কেন? হারুন হঠাৎ উঠে বসে, বলে, বাচ্চা নষ্ট করতে হবে। মানে? মানে কিছু না, বাচ্চা নষ্ট করতে হবে। এ আবার কেমন কথা বলছো তুমি? কেমন কথা নয়, যা বলছি ঠিক বলছি। কেন বাচ্চা নষ্ট করতে হবে? আমার গা কাঁপে, হাত পা শিথিল হয়ে আসে। হঠাৎ চোখের সামনে দুলে উঠে পুরো ঘর। বসে দুহাতে বিছানার তোষক আঁকড়ে ধরি। ভিতরে তাণ্ডব কিছু হচ্ছিল। কেঁদে উঠি হু হু করে। আমার কান্নার দিকে হারুন ফিরে তাকায় না। আমাকে সে স্পর্শ করে না, বলে না, লক্ষ্মীটি কেঁদো না। চোখের জল দুহাতে মুছে আমি হারুনের দুবাহু চেপে বলি, আমাদের প্রথম বাচ্চা তুমি নষ্ট করতে চাচ্ছ? কি হয়েছে তোমার বলো? কি ঘটেছে হঠাৎ? হঠাৎ এত অন্যরকম কেন হয়ে উঠেছো কেন? কে তোমাকে এসব বুদ্ধি দিচ্ছে? কার দেখা পেয়েছো তুমি? কাকে দেখে তুমি আমাদের প্রথম বাচ্চার খবর শুনে মোটে আনন্দ করনি? কেন বলছো বাচ্চা নষ্ট করবে? হারুন আমার হাত থেকে নিজেকে ছাড়িয়ে বলে, 1.5 মাসে আবার বাচ্চা হয় নাকি? তার মানে? মানে যা তাই। বুঝতে পারছি না কি বলছো তুমি। বুঝতে ঠিকই পারছো। ডাক্তার তো বললোই পেটে বাচ্চা, অন্য কিছু তো বলেনি। ডাক্তারের কথা তুমি বিশ্বাস করছো না? তা বিশ্বাস করছি। তবে কেন বলছো 1.5 মাসে বাচ্চা পেটে আসে নাকি? আসে না বলেই বলছি। তাহলে কি ওসব ডাক্তার ভুল বলেছে? ডাক্তার ভুল বলেনি,
তোমার পেটে বাচ্চাই। তবে 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 আর কি, ওই বাচ্চাটি নষ্ট করতে হবে। কেন? কারণটি নিশ্চয়ই তুমি জানো। কি কারণ? এত অবুঝের ভান করছো কেন? তুমি জানো না কি কারণ? এ বাচ্চা দেখতে কার মতো হবে বলেছিলে না? তুমি ভালো করেই জানো এ বাচ্চা দেখতে মোটে আমার মতো হবে না। কেন হবে না? হবে না কারণ এটি আমার বাচ্চা নয়। তবে এ কার বাচ্চা? এ বাচ্চা কোথেকে এলো? কোথেকে এলো সেটা তুমিই ভালো জানো। আমি জানি, তুমি জানো না। আমি জানবো কেন? আমি জানবো কেন কার বাচ্চা তুমি পেটে নিয়ে আমার বাড়ি এসেছো? বিয়ের জন্য চাপাচাপি করেছো? বিয়ের জন্য এত তাড়াহুড়ো ছিল তোমার, তা কি আমি আগে বুঝেছি কেন? এখন তো সব স্পষ্ট হয়েছে। বিছানা থেকে ধীরে আমার শরীর গড়িয়ে পড়ে মেঝে। কাঞ্চিপুরম শাড়ির আঁচল কাত থেকে খসে পড়ে। হাউন আমাকে সন্দেহ করছে। তাড়াহুড়ো করে বিয়ে করেছি। বিয়ের 1.5 মাস পর বলেছি আমার পেটে বাচ্চা। এতে হাউনের সন্দেহ হচ্ছে আমি পেটে বাচ্চা নিয়েই তাকে বিয়ে করেছি। আমার দুটো হাত দুপাশে অবশের মতো পড়ে থাকে। গায়ে এক ফোঁটা শক্তি নিয়ে উঠে দাঁড়াবার। বুকের মধ্যে হু হু করে মরুর হাওয়া উড়েছে। খা খা করে উঠছে ভিতরের সব। যেন হঠাৎ এক ঝড়ো হাওয়া উড়িয়ে নিয়ে গেছে আমার বসত বাড়ি, আমার স্বপ্নের দালান কোঠা। কিছু নেই এখন। ধুধু বালুর ওপর একা পড়ে আছি আমি, একা। জন্মনিষ্যের চিহ্ন নেই কোথাও। 24 বছর বয়সী অক্ষতজনী প্রথম আমি স্বামীর সঙ্গে শুয়েছি। কিন্তু হারুনের মনে ঘন হয়ে একটি মেঘ উঠছে। বিয়ের সেই রাত থেকেই বিছানার চাদর সে খুব খুঁটিয়ে লক্ষ্য করছিল। জিজ্ঞেস করেছিলাম, কি দেখছো? কপাল কুঁচকে বলেছিল, রক্ত পড়ল না কেন? রক্ত কেন পড়েনি আমাদের প্রথম মিলনে সে আমি নিজেও জানি না। তবে আমার যৌনাঙ্গের তীব্র যন্ত্রণা হচ্ছিল। যন্ত্রণা আমি কুঁকড়েছিলাম। বারবার স্নানঘরে গিয়ে ঠান্ডা জল ঢেলে যন্ত্রণা কমাতে চেষ্টা করছিলাম। সেদিন তুমি মিথ্যে বলেছিলে যে তোমার যন্ত্রণা হচ্ছিল। মিছিমিছি ব্যথা কমাবার ওষুধ খেয়েছ। হারুনের অবিশ্বাসের চোখে আমাকে দেখে আমারও খুব অবচেতনে নিজের উপর সন্দেহ জাগে। সে কার কথা ভাবছে? সে তো আমার বন্ধুদের মধ্যে চিনত ওই সুভাষ, আরজু, চন্দনা আর নাদিরাকে, আর চিনত শিপ্রাকে। হাউন আমার বন্ধুদের নিয়ে যথেষ্ট হইহুল্লা করেছে বিয়ের আগে। বন্ধুদের নিয়ে যখন তখন তার অফিসে গেছি। হাউন গাড়িতে করে সবাইকে নিয়ে চলে গেছে দূরে, যেতে যেতে গাঢ় পাহাড়ে। হারুন এত আমোদে মানুষ ছিল যে সুভাষ আর আর্য হারুনকে বেশ পছন্দ করেছিল। আমাকে বারবারই বলেছে, ঝুমুর, তুই একটা জাত ভদ্রলোক পেয়েছিস। ভদ্রলোক আমার দরকার নেই, আমি ভালোবাসা পেলেই সুখী। আমি যে হারুনকে নিয়ে সুখী হব, হারুন আমাকে ভীষণ ভালোবাসে, এ কথা এক বাক্যে বন্ধুরা সবাই স্বীকার করেছে। ঝুমুরের ভাগ্যটা ভালো। নাদিরা বলেছে, আমার কপালে হারুনের মতো কেউ জুটলে এখনই ঝুলে পড়তাম। এসব কথা হারুনের আড়ালে কেবল নয়, সামনেও বলেছে। যেহেতু চন্দনা আর নাদিরা দ্বারা গর্ভবতী হওয়ার কোনো যুক্তি নেই, হারুন নিশ্চয়ই ভাবছে সুভাষ বা আরজুর কথা। আর কার কথাই বা ভাবতে পারে? এ দুটো ছেলেকেই তো সে দেখেছে আমার সঙ্গে। হারুনের অবিশ্বাসী চোখ আবার আমাকে দেখে সুভাষ বা আরজুর সঙ্গে কোনো নির্জনের নিরালায় কেউ দেখছে না, সঙ্গমে লিপ্ত আমি। আমার জরায়ু উপচে পড়ছে সুভাষ বা আরজুর বীর্যে। আর আমি অসতর্ক মেয়ে গর্ভবতী হয়েই প্রেমিক হারুনকে বেকায়দা করে বিয়ের কথা বলছি।
আমাকে বিয়ে করতে তাকে বাধ্য করছি। হারুন ঠিক এভাবেই ভাবছে, এই চোখেই আমাকে দেখছে। ওই দুটো পাথর চোখ, যে চোখ দুটো এখন জ্বলন্ত আগুনের মতো আমার দিকে চোখ দুটো দেখছে। আমাকে আমার গর্ভের ভেতর সুভাষ বা আর্য বীর্য থেকে বেড়ে ওঠা ভ্রূণ দেখছে। ভ্রূণ একটু একটু করে বড় হচ্ছে, হাত পা মেলে বড় হচ্ছে, চোখ ফুটছে, দিব্যে আর্যর মতো পিটপিট করা চোখ, সুভাষের নাকের মতো ভোঁতা নাক। হারুনের চোখে নিজের দিকে তাকিয়ে দেখি আমি এক চতুর শৈরিনী। নিজের উপর ঘৃণা হতে থাকে আমার। হারুন নিশ্চয়ই এই শৈরিনীকে করুণা করে বিয়ে করে নিজের উদারতা আর মহানুভবতায় নিজেই মুগ্ধ হচ্ছে। হারুনের চোখে নিজেকে দেখতে দেখতে এখন এমন মনে হচ্ছে আমার যে আমার বিশ্বাস হচ্ছে না যে সুভাষ বা আর্যর সঙ্গে যৌন সম্পর্ক আমার হয়নি। আমার মিথ্যে মনে হয় যে হারুনের সঙ্গে শরীরের গভীর গোপন খেলা প্রথম খেলেছি আমি। মেঝে থেকে উঠে স্নান ঘরে যাই, ছিটকিনি এঁটে দরজায় পিঠ দিয়ে দাঁড়াই। আমার ভয় হতে থাকে আমি বিয়ের আগে সুভাষের সঙ্গে শুয়েছি বলে। ভয় হতে থাকে আর্যর সামনে আমি কাপড় খুলে ন্যাংটো হয়েছে বলে। হারুনকে লুকিয়ে এসব নোংরা কাজ করায় আমার ভয় হতে থাকে। হাতে নাতে ধরা পড়ে যাওয়ার ভয়। হারুনের কাছ থেকে মুখ লুকোতেই স্নানঘরে দৌড়ে আসা আমার। অধম আমি, পাপী আমি। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখি। এই আমি ঝুমুর, গর্ভবতী হয়ে বিয়ের পিঁড়িতে বসা ঝুমুর, স্বামী ঠকানো স্ত্রী আমি। হারুনের জন্য হতে থাকে মায়া, আর নিজের ওপর হতে থাকে প্রচণ্ড ঘৃণা। রাগ হতে থাকে সুভাষের ওপর, আর্যর ওপর। ওদের আমার গোপন প্রেমিক বলে মনে হতে থাকে। আমার বিশ্বাস জন্মাতে থাকে যে আজ রাতে সুভাষ পাঁচিল টপকে এ বাড়িতে আসবে। ওর সঙ্গে এই বিছানাতেই আমার মিলন হবে। বিশ্বাস হতে থাকে যে আজ রাতে আর্যর সঙ্গে অন্ধকার বারান্দায় আমার দেখা হবে। আর্য ওই বারান্দায় আমাকে শুয়ে আমার জরায়ুতে ওর বীজ পুঁতে দেবে, কেউ জানবে না। ওদের নাম উচ্চারণ করা দূরে থাক, ওদের কথা ভাবলেই এখন গা শিউরে ওঠে আমার ভয়ে। লজ্জায় কান লাল হয়ে ওঠে। আমার রঙিন হয়ে ওঠা হারুন লক্ষ্য করে। হারুনের চোখে চোখ রেখে কথা বলা আমার পক্ষে সম্ভব হয় না। যদিও আমি হারুনকে ভালোবাসি, এক হারুনকেই ভালোবাসি। আমাদের বিয়ের রাতে বিছানায় রক্ত খুঁজে না পেলেও তার সঙ্গেই শরীরের গভীর গোপন খেলা শিখেছি। সময়ের আগে তাকে হুট করে বিয়ে হয়তো করেছি। এর পিছনে কাজ করেছে বাবার সঙ্গে আমার অলিখিত একটি বাজি, আর কিছু নয়। আর কোনো গোপন অভিসন্ধি ছিল না আমার। কোনো অবৈধ ভ্রূণকে বৈধ করার বাসনা আমার ছিল না জানি। তারপরে মনে হয় ছিল, নিশ্চয়ই ছিল। হারুন কি জানে আমি তাকে ভালোবাসি? হারুন কি জানে আমি তাকে ভালোবাসি বলে আমি তাকে হারুন বলে ডাকা ছেড়েছি? হারুনকে আমি ভালোবাসি বলে প্রতিদিন ভোরবেলা ইচ্ছে না করলেও আমি বিছানা ছাড়ি, ইচ্ছে না করলেও বাড়ি সবার জন্য রান্না করি। শ্বশুর শাশুড়ির সামনে ঘোমটা মাথায় নিরুচ্চার নতমুখে দাঁড়িয়ে থাকি। ইচ্ছে না হলেও হাসান, হাবিব, দোলন, রানু এদের সঙ্গে গল্প করি। সব কিছুর উদ্দেশ্য হারুন যেন আমাকে ভালোবাসে, সে যেন তৃপ্ত হয় আমার আচরণে। হারুনের সঙ্গে সুখের একটি সংসার করার প্রচণ্ড আগ্রহ আমার, কারণ হারুন আমার জগৎ জীবন যা কিছু। বিয়ের আগে একবার হারুন তার সহকর্মীর বাড়ি আমাকে নিয়ে গিয়েছিল। সহকর্মীটি বউ নিয়ে দুদিনের জন্য ঢাকার বাইরে গিয়েছিল। চাবি ছিল হারুনের কাছে। সেই খালি বাড়িতে ঢোকার পর হারুন আমাকে জড়িয়ে ধরে বলেছিল, এ বাড়িতে কোনো উপদ্রব নেই, কেবল আমরা দুজন। তো
আজ খুব আদর করব তোমাকে। কীরকম আদর? সবটুকু আদর। বলেছিলাম সবটুকু মানে? সবটুকু মানে সবটুকু। আমি ছিটকে গিয়ে বসেছিলাম। আমার খুব কাজ আছে বাড়িতে, এক্ষুনি যাব। হারুন সম্ভবত বুঝেছিল তার আমন্ত্রণে আমার কোনো সায় নেই। বুদ্ধিমান ছেলে, বলেছিল, আরে বসো। তুমি কি ভেবেছ সত্যি সত্যি কিছু করব নাকি? যা হবে বিয়ের পর হবে। বলেই সিগারেট ধরিয়ে আমার দিকে রহস্যের হাসি হেসেছে। হারুনের দিকে সেদিনও তাকাতে আমার বড় লজ্জা হচ্ছিল। আমি যখন লজ্জায় মাথা নিচু করে বসেছিলাম জড়সড়, হারুন আমার কাছে এসে পিঠে হাত বুলিয়ে বলেছিল হেসে, তোমাকে পরীক্ষা করলাম। শুনে ভ্রু কুঞ্চিত হলো আমার। আমাকে হারুন পরীক্ষা করেছে, ব্যাপারটি মাথামুন্ডু কিছুই আমার পক্ষে বোঝা সম্ভব হয়নি। পরীক্ষা করছো মানে? হারুনের ঠোঁটে তখন রহস্যের হাসিটি নেই, তৃপ্তির হাসি। তুমি যে খুব ভালো মেয়ে সে সম্পর্কে নিশ্চিত হলাম, হারুন বলেছে ওই তৃপ্তির হাসিটি ঠোঁটে নিয়ে। হারুন সেদিন আমাকে বারবারই ভালো মেয়ে, সতী নারী ইত্যাদি বলে ডেকেছে। শুনে বড় অস্বস্তি হয়েছে আমার। কারো সঙ্গে শরীরের সম্পর্ক হলেই সে খারাপ মেয়ে, আর না হলেই ভালো, এ বিচার মানতে আমার মন সায় দেয়নি। শিপ্রার সঙ্গে দীপুর শরীরের সম্পর্ক ছিল বিয়ের আগে থেকেই। শিপ্রার কথা নিজে আমাকে বলেছে। সম্পর্ক ছিল বলে কি শিপ্রা খারাপ? শিপ্রা যদি খারাপ হয় তবে দীপুও খারাপ। আমি কিন্তু ও দুজনের কাউকে খারাপ বলতে মোটেও রাজি নই। বরং আমার চেনা দুজন সৎ এবং ভালো মানুষের উদাহরণ যদি চাওয়া হয়, আমি শিপ্রা আর দীপুর কথা প্রথম বলবো। সেদিন যেদিন সহকর্মীর বন্ধুর খালি বাড়িতে হারুন আমাকে চুমু খাচ্ছিল, আমার পিঠে হাত বুলিয়ে দিচ্ছিল, আমার শরীর গোপনে গোপনে ভিজে উঠছিল। বড় ইচ্ছে করেছে হারুনের ওই হাতটি আমার পিঠ থেকে উঠে এসে আমার কাঁধে, বুকে, সারা শরীরে হেঁটে বেড়াক। যদি সেদিন বাড়ি যাবার তারা আমার না থাকতো, আমি হারুনের প্রস্তাবে সাড়া দিতাম। কেন নয়? তার স্পর্শে যদি আমার সমস্ত শরীরে জোয়ার ওঠে, কোনো এক নিরালায় সবটুকু আদর করার প্রস্তাব যদি সে করেই বসে, আমি যদি শরীর ভরে তার সে আদর গ্রহণ করি, তবে কি আমি খারাপ মেয়ে হব? কি কারণ? আমি তো সেই আমি, একই আমি। বন্ধুর বাড়িতে হারুন অনেকক্ষণ আমাকে বসিয়ে রেখেছিল। কিসের এত তাড়া? বারবার জিজ্ঞেস করছিল। সুভাষের বাড়ি যেতে হবে, ওর মা আমাকে নিয়ে হাসপাতালে যাবেন। এ কোনো কথা হলো? হাসপাতালে তো আর কাউকে নিয়ে গেলেই হয়। হয়, কিন্তু আমাকে নিয়ে যেতে চেয়েছেন। চেয়েছেন বলেই কি তোমার দৌড়াতে হবে? না বলে দিলেই তো হয়, ব্যস্ত বলে দিলেই তো হয়। হয়, তা হয়। হারুন ভুল বলেনি। আমি যাব না বলে দিলে কাকিমা অন্য কাউকে জোগাড় করে নয়তো একাই হাসপাতালে যাবেন। যদি না পারেন যাবেন না। না গেলে কাকিমা মরে যাবেন না। কাকিমা বেঁচে থাকার মানুষ, দুঃখ, কষ্ট, অসুখ বিসুখ সব ধারণ করার মানুষ। ছোটবেলা থেকেই কাকিমাকে দেখে আসছি। আমার নিজের মায়ের চেয়ে কাকিমা আমাকে কম স্নেহ করেননি। কাকিমারা আমি যখন স্কুলে পড়ি, সুভাষও স্কুলে থেকেছিলেন আমাদের বাড়িতে 2 মাস। সেই সময়ই সুভাষের সঙ্গে আমার বন্ধুত্ব গড়ে ওঠে। সুভাষ বয়সে আমার চেয়ে 16 দিনের বড়। অনেকটা যমজ ভাই বোনের মতো আমরা বড় হয়েছি। নিতুন কাকা যখন বাড়ি ছেড়ে কলকাতা চলে যেতে চেয়েছিলেন, বাড়ি বিক্রি করার জন্য হন্য হয়ে লোক খুঁজছিলেন। বাবাকেও বলেছিলেন, তুমিই তো বাড়িটা নিয়ে নিতে পারো, অল্প দামেই দিচ্ছি। বাবা নিতুন কাকার বাড়ি কেনেননি, বরং কাকাকে উল্টো টাকা পয়সা দিতে চেয়েছিলেন দরকার হলে।
নিতুন কাকা বাবার ছোটবেলার বন্ধু। এক স্কুলে এক ক্লাসে লেখাপড়া করেছেন। লেখাপড়া করে দুজনেই মাস্টার হয়েছেন ওয়ারির স্কুলের। চোখের সামনে বন্ধুটি নিজের বসত ভিটা ফেলে চলে যাচ্ছে, এ বাবার সয়নি। কিন্তু নিতুন কাকা জলের দরে অন্য এক লোকের কাছে বাড়ি বিক্রি করে যখন যশোর যাবার বাসে উঠলেন, ওই বাসেই বুকে ব্যথা শুরু হয় কাকার। যাত্রা ভঙ্গ করে তিনি বিশ্রাম নিতে আমাদের বাড়িই উঠলেন। ব্যথা কমলে তিনি পরদিন রওনা দিবেন এমন ইচ্ছে। পরদিন এলো, কিন্তু পরদিন বাসে ওঠার শক্তি কেন, বিছানা থেকে ওঠার শক্তিই আর ছিল না। নিতুন কাকার অমন আকস্মিক প্রস্থানের পর কাকিমা তার 2 ছেলে নিয়ে আমাদের বাড়িতেই 2 মাস কাটালেন। বাবা বলেছিলেন, নিজের বাড়ি সস্তায় বিক্রি করেছ, এখন তো ওই টাকার দ্বিগুণ দিলেও বাড়িটি ফেরত পাবে না। কলকাতা যাওয়া নিয়ে বাবা প্রায় বলতেন, ঢাকায় কষ্ট আছে, কলকাতায় নেই? আছে। ওখানে তোমাদের আত্মীয় স্বজন আছে জানি, এখানে আমাদেরই না হয় আত্মীয় ভেব। কাকিমা 2 মাস পর আমাদের বাড়ির কাছেই একটি বাড়ি ভাড়া করে নিলেন। তিনি আর যেতে চাননি কলকাতা। নিতুন কাকার স্মৃতি নিয়ে ওয়ারিতেই বাকি জীবন কাটাবেন স্থির করলেন। সেই থেকে বাবাই অনেকটা নিতুন কাকার স্ত্রী পুত্রের অভিভাবকের মতো। শেকড় উপরে চলে যাওয়া সংসারটিকে বাবাই স্নেহমায়া দিয়ে আগলে রেখেছেন। সুভাষের বাড়ি সবার সঙ্গে আমাদের সম্পর্ক ঠিক পাড়াপড়শির নয়, অন্যরকম। আমাদের নিকট আত্মীয়ের অনেকের সঙ্গে এমন সম্পর্ক আমাদের নেই। এখনও কাকিমার যে কোনো প্রয়োজনে আমরাই পাশে দাঁড়াই। কাকিমা নিজে ঘরে বসে সেলাই মেশিনে কাপড় সেলাই করে সেলাইয়ের কাজ করে সংসার চালিয়েছেন। ছোট ছেলে সুজিতকে ভালো একটা স্কুলে দিয়েছেন। অনটনের সংসার যদিও কাকিমা হাল ছাড়েননি। সুভাষ কলেজে ভর্তি না হয়ে চাকরিতে ঢুকতে চেয়েছিল, বাবাই কলেজ পড়ার টাকা দিয়েছেন ওকে। কলেজ পাশ করে ও বিশ্ববিদ্যালয়ে ঢুকেছে, MA পাশ করে বেরিয়েছে। এই সুভাষ যদি আমাদের ঘরের ছেলের মতো না হয়, হবে কে? আর্যর সঙ্গে সুভাষের আমিই পরিচয় করিয়ে দিয়েছিলাম কলেজে ওঠার পর। সেই আর্যর সঙ্গে সুভাষের বন্ধুত্ব এখন আমার চেয়ে কম ভালো নয়। উচ্চবিত্ত আর নিম্নবিত্তের মধ্যে বন্ধুত্ব গভীর হয় না, একথা মিথ্যে প্রমাণ করেছে আর্য আর সুভাষ। আপাদ মস্তক ভদ্র ছেলে আর্য, লাজুকও বটে। গোপনে সে সুভাষের হাতে টাকা দিতে চেয়েছে, সুভাষ নেয়নি। কিন্তু আর্যর গুলশানের বাড়িতে হানা দিয়ে দুপুরের খাবার সাবার করা আমাদের অনেকটা নিয়মেই দাঁড়িয়েছিল। আর্যর পিঠ চাপড়ে কথা বলা, ওর চুল টেনে দেওয়া, ওর বাচু বানকা দোস্ত নিয়ে মজা কম করিনি। আর্যকে কখনো পুরুষ মানুষ বলে আমার আলাদা করে মনে হয়নি। ওর হাতে হাত রাখলে আমার ভেতর ঘরে জলপতনের শব্দ কখনো শুনিনি, সুভাষের সঙ্গে যেমন শুনি না। চন্দনা আর নাদিরার চেয়ে পৃথক কিছু বলে ওদের আমার মনে হয়নি। বন্ধুত্বের সম্পর্কটাই তো এরকম, লিঙ্গর্ধ সম্পর্ক। দলবল নিয়ে হইচই করা মেয়ে আমি। সেই আমি হঠাৎ এক ব্যবসায়ী প্রেমে পড়লাম। অবশ্যই এই প্রেমে পড়া এই ভাবনা থেকে নয় যে আমি কোনো বিত্তবান স্বামী চাই। হারুনের বিত্তের খবর মোটেও আমার জানা ছিল না যখন তার কণ্ঠস্বর আমাকে আকৃষ্ট করেছিল। তার কথা বলার কৌশল এখনও মনে হলে শিহরিত হই। কৌশলী মনে হয়। এখন হারুন সেরকমভাবে কথা বলে না, সেরকম ভেজা কণ্ঠে, সেরকম আবেগ আর ভালোবাসার জলে ভরা। এলোমেলো লাগছে সব, মাথা ঝিমঝিম করছে, ভাবনাগুলো ছিটকে পড়ছে এদিক থেকে সেদিকে। জীবন কি এরকমই হঠাৎ কোনো তুমুল ঝড়ের মধ্যে পড়ে? এত করে সাজানো জীবনও না চাইতেই। বন্ধুরা, আপনারা এতক্ষণ শুনছিলেন
তাসলিমা নাসরিনের লেখা উপন্যাস শোধ এর ৫ম পর্ব। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনাদের মন্তব্য আমাকে জানান, কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।